একটা সময় ছিল যখন মার্কেটিং ব্র্যান্ডিং এত গুরুত্বপূর্ণ ছিল না। তখন প্রোডাক্ট তৈরি করে সেল করার প্রশ্ন আসতো। যেমন কৃষক তার ক্ষেত থেকে কিছু সবজি তুলে নিয়ে মাথায় করে বাজারে যেত, বাজারে যেয়ে সেটা এক জায়গায় রাখতো, লোকজন এসে কিনে নিয়ে চলে যেত। এখানে কিন্তু মার্কেটিংয়ের কোনো প্রশ্ন নেই। কিন্তু আপনি যদি একজন সবজি বিক্রেতা হন যে অনলাইনে সবজি বিক্রি করবেন, তাহলে আপনার মার্কেটিং বিরাট একটা ইস্যু, ব্র্যান্ডিং বিরাট একটা ইস্যু। আপনি কিভাবে সেল করছেন, কাস্টমারকে আপনি কি বলছেন, আপনার ব্র্যান্ডিং কেমন, আপনার পরে লোকজন আস্থা অর্জন করতে পারে কিনা, আস্থা রাখতে পারে কিনা, এগুলোই সবচেয়ে বড় বিষয় হয়ে দাঁড়ায়। কিসের তুলনায়? যে আপনি কিভাবে কি পণ্য দিচ্ছেন তার তুলনায়। দিন যত যাচ্ছে মার্কেটিং ব্র্যান্ডিং এগুলো ততই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এখন কোনো প্রোডাক্ট সেল করতে হলে মার্কেটিং নিয়ে আপনাকে অনেক বেশি চিন্তা করতে হচ্ছে। মার্কেটিং নিয়ে পুরো আপনাকে প্ল্যান করা লাগছে। এখন কিন্তু মার্কেটিং প্ল্যান ছাড়া আপনি পণ্য সেল করতে পারবেন না। পারলেও অল্প অর্ধেক, কিন্তু বাল্ক কোয়ালিটি সেল করতে পারবেন না এবং আপনি একটা ব্যবসাকে দাঁড় করাতে পারবেন না। আর সেখানেই মার্কেটিংয়ের গুরুত্ব চলে আসে, মার্কেটিং সাংঘাতিক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি মার্কেটিংয়ের কিছু কৌশল নিয়ে কথা বলবো, যে কি আসলে কি করতে হবে। দেখুন, একটা প্রোডাক্টের প্ল্যানিং থেকে শুরু করে কাস্টমারের কাছে পৌঁছানো পর্যন্ত মার্কেটিংয়ের কাজ। ইভেন সেল করার পরেও মার্কেটিংয়ের কাজ থাকে। দ্যাট ইজ সেল ইজ এ স্মল পার্ট, কিন্তু মার্কেটিং একটা বৃহৎ পার্ট। মার্কেটিংয়ের কথা মাথায় রেখে আপনার প্রোডাক্টের ডিজাইন করতে হয়, প্যাকেটের ডিজাইনটা করতে হয়, কাস্টমারকে কিভাবে গল্প শোনানো হবে, কিভাবে এটা বিশ্বাসযোগ্য করতে হবে সেটা তৈরি করা হয়। বিক্রির জন্য সব কিছু, কিন্তু মার্কেটিং টোটাল প্রসেসটা, উদ্দেশ্য কিন্তু বিক্রি। কারণ আলটিমেটলি যদি আপনি বিক্রি করতে না পারেন, তাহলে আপনি যতই আগাড়ম্বর করেন না কেন, কোনো লাভ হচ্ছে না। তাই মার্কেটিংয়ের কৌশলের মধ্যে প্রথম যে কৌশলটা আপনাকে নিতে হবে সেটা হচ্ছে কাস্টমার সেগমেন্টেশন। মূলত এটা টার্গেট মার্কেট নির্ধারণ করা। যেমন আপনি যে পণ্য বা সেবা বিক্রি করবেন, এটা কাদের জন্য? এমন হতে পারে কোন এলাকার মানুষের জন্য, কোন ধরনের মানুষের জন্য, তাদের বয়সের স্তর কি, সমাজে তাদের অবস্থান কি। আপনার পণ্য কি বস্তিবাসীর জন্য, নাকি একটু লোয়ার আপার মিডল ক্লাসের জন্য, নাকি সমাজের আরও উচ্চ শ্রেণীর জন্য? এটা আপনাকে ঠিক করতে হবে, কারণ তার উপরে বেস করে আপনার প্রোডাক্টের ডিজাইনিং, প্যাকেজিং, প্রাইস এগুলো সব নির্ধারিত হবে। সো কাস্টমার সেগমেন্টেশন, টার্গেট মার্কেটটা নির্ধারণ করা, এটা খুব দরকার। কারণ যদি আপনি এটা পুরো জানেন, তাহলে আপনি একটা প্রপার মার্কেটিং প্ল্যান তৈরি করতে পারবেন। আপনার ব্র্যান্ডিংটা সেভাবে তৈরি করতে হবে। কারণ টার্গেট মার্কেট নির্ধারণ করার পরে আপনি আপনার বিজ্ঞাপন, আপনার স্টোরি এগুলো কিভাবে তৈরি করবেন এবং প্রচারণা কিভাবে করবেন, কিভাবে কাস্টমারের কানে জিনিসটা পৌঁছাবেন সেটা ঠিক করতে পারবেন। 2 নম্বর হচ্ছে ডিজিটাল মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়া। একসময় কিন্তু পোস্টারিং করে ছোট ছোট ব্রুশিয়ার বানিয়ে পণ্যের ছবি, আপনি যে সেবা দিবেন তার ছবি করতে পারলে সেটার ছবি, আপনার সাকসেস স্টোরি এগুলো লিখে আগে প্রচার করা হতো। এখন কিন্তু সময় চেঞ্জ হয়ে গেছে। এখন রাস্তাঘাটে পোস্টার কম দেখবেন, শুধু রাজনৈতিক পোস্টার ছাড়া, বিশেষ করে ভোটের আগে। তাহলে এখন সেই পোস্টার কোথায় গেছে? এখন সেটা ডিজিটাল পোস্টার হয়ে গেছে। এখন এজন্য গ্রাফিক ডিজাইনিংয়ের দাম বেড়েছে, কারণ মানুষ 24 ঘন্টা এখন মোবাইলের সাথে থাকে, পিসির সাথে থাকে। সুতরাং ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জ্ঞান খুব দরকার। এজন্য এখন ডিজিটাল মার্কেটিয়ার যারা, তাদের খুব ডিম্যান্ড। তারা জানে কিভাবে সোশ্যাল মিডিয়াগুলো পুঙ্খানুপুঙ্খ রূপে মার্কেটিং পারপাজে ব্যবহার করা যায়, কিভাবে বুস্ট করতে হয়, কিভাবে বেশি লোকের কাছে পৌঁছানো যায়। তাহলে এখানে দুটো জিনিস, যে কন্টেন্টগুলো তৈরি করা, সোশ্যাল প্ল্যাটফর্ম, কোন প্ল্যাটফর্মে আপনি কাজ করবেন, সবগুলোতে নাকি কয়েকটাতে, সেগুলো নির্ধারণ করা এবং তারপরে পোস্ট করা এবং লোকের কাছে পৌঁছানো, এগুলো সব কিন্তু মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ডিং কৌশল। আপনি যদি অনেক গ্রাহককে আকর্ষণ করতে চান, আপনার প্রোডাক্ট অনেক বেশি সেল করতে চান, তাহলে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ভালোভাবে ব্যবহার করতে হবে, কন্টেন্টগুলো ভালোভাবে তৈরি করতে হবে, ডিজাইনগুলো ভালোভাবে তৈরি করতে হবে এবং সেটা সবার কাছে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে থ্রু সোশ্যাল মিডিয়া। যার এই দক্ষতা যত বেশি, সে তার পণ্য তত বেশি সেল করতে পারবে। তবে তার অর্থ এই নয় যে আপনার প্রোডাক্ট কোয়ালিটি খারাপ হলে চলবে। প্রোডাক্ট কোয়ালিটি ইজ এ মাস্ট, যেন কাস্টমাররা রিপিট কিনতে চায়। 4 নম্বর হচ্ছে বিপণন কৌশলের ইমেইল মার্কেটিং। ইমেল মার্কেটিং কিন্তু খুব একটা সাশ্রয়ী এবং খুব কার্যকরী একটা উপায়। যদিও বাংলাদেশে একটা জিনিস আমি দেখি যে ইমেল অনেক লোকই খুলে না, অনেক গুরুত্বপূর্ণ লোক ইমেল খুলে না, তার সাথে ফেসবুক খুলে। বাট যাদের প্রয়োজন তারা কিন্তু ঠিকই খুলে। তো ইমেল মার্কেটিং, এটা বাল্ক মার্কেটিং করা যায়। ইমেল মার্কেটিং এজেন্সিও আছে, তাদের মাধ্যমে করা যায়। আপনি নিজেই লোক রেখে বা আপনি নিজেও বিভিন্ন জনকে ইমেল করতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু কাদেরকে ইমেল করবেন, আপনার টার্গেট কারা, আপনার প্রোডাক্ট কারা কিনবে, আপনার সার্ভিস কারা নেবে, এরকম কাস্টমারদের বেছে বেছে ইমেল করতে হবে। বাল্ক ইমেলের চাইতে ইন্ডিভিজুয়াল ইমেল ইজ গুড। সেখানেও আপনার ডিজাইনিংয়ের প্রশ্ন আছে,
আপনার মার্কেটিং টুল ব্যবহার করার প্রশ্ন আছে, আপনি ইমেল কোত্থেকে কালেকশন করবেন, অনেকে ইমেল নাম্বার বিক্রি করে, সেটাও ঠিক করতে হবে। মানে আপনাকে কাস্টমারের কাছে রিচ করতে হবে এবং রিচ করবেন এমন কন্টেন্ট নিয়ে যে কন্টেন্টটা দেখে তার ভালো লাগে। তার মানে সে আপনাকে দেখছে না, আপনার প্রোডাক্ট দেখছে না, কিন্তু আপনার ইমেলটা দেখছে। যখনই আপনার ইমেলটা দেখছে সেটা যদি আকর্ষণীয় না হয়, সেটার কন্টেন্ট রাইটিং যদি সুন্দর না হয়, তাহলে কেউ পড়বে না। এই জন্য এখানে কিন্তু দক্ষতা খুব বড় একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সুতরাং বিপণন কৌশলের একটা অন্যতম জায়গা হচ্ছে ইমেল মার্কেটিং। তারপরের কৌশলটা হচ্ছে আপনার কন্টেন্ট মার্কেটিং। সবগুলোই কিন্তু কন্টেন্ট। ইমেলের যে বডি সেটাও কিন্তু একটা কন্টেন্ট। আপনি যে আমি পোস্টার ডিজাইনিংয়ের কথা বললাম সেগুলো কন্টেন্ট, কিন্তু আরও অনেকগুলো জায়গা আছে যে কন্টেন্ট মার্কেটিংয়ের। কন্টেন্ট মার্কেটিংয়ের ক্ষেত্রে আপনার পণ্যকে সুন্দরভাবে উপস্থাপন করা কন্টেন্ট তৈরির মাধ্যমে, সেটা হতে পারে ব্লগ লিখে, সেটা হতে পারে ইউটিউবিং করে, ভিডিও তৈরি করে, অ্যাড প্রোমো তৈরি করে। এগুলো করে আপনি আপনার সবচেয়ে মূল্যবান যে তথ্য, আপনার প্রোডাক্টের গুণাগুণ সুন্দরভাবে ক্লায়েন্টের কাছে উপস্থাপন করা, আপনার প্রোডাক্ট যে একটা ভালো জিনিস তাদের জীবনে ভ্যালু অ্যাড করবে সেটা তাদেরকে জানানো, এটা একটা মার্কেটিং কৌশল। 5 নম্বর একটা কৌশল হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। এটা কিন্তু আগে ছিল না। যেমন আপনার প্রোডাক্টের কথা যখন মুখে মুখে ছড়িয়ে পড়ে তখন এক ধরনের ইনফ্লুয়েন্সিং হয়, এটাও এক ধরনের ইনফ্লুয়েন্সার মার্কেটিং। বাট আমি যে ইনফ্লুয়েন্সার মার্কেটিংয়ের কথা বলছি সেটা চাইতে ডিফারেন্ট। যেমন ধরুন আমাকে ফলো করছে প্রায় 10-12 লাখ লোক, তার মানে আমার কথায় কিছু কিছু মানুষ ইনফ্লুয়েন্সড হয়। তাহলে আমি যদি একজন ইনফ্লুয়েন্সার হই এবং আমি যদি কোনো প্রোডাক্টের পক্ষে কথা বলি, তাহলে হয়তো অনেকেই বিশ্বাস করবে এবং সেই প্রোডাক্টটা সে কিনবে। এটাই মূলত ইনফ্লুয়েন্সার মার্কেটিং। এরকম অসংখ্য ইনফ্লুয়েন্সার আছে এখন, তাদেরকে দিয়ে আপনি আপনার পণ্যের মার্কেটিং করতে পারেন। সেক্ষেত্রে আপনার খরচ বাড়বে, তবুও আপনার প্রোডাক্ট মানুষের কাছে পৌঁছাবে। কারণ কোনো মানুষ আছে একটা পোস্ট দিলে কয়েক মিলিয়ন লোকের কাছে সেটা পৌঁছে। সুতরাং আপনার কাজ হচ্ছে মানুষের নজরে আনা আপনার প্রোডাক্ট সেবা সম্পর্কে। ইনফ্লুয়েন্সার মার্কেটিং সেক্ষেত্রে একটা বড় রোল প্লে করতে পারে, কারণ ইনফ্লুয়েন্সারদের একটা সেগমেন্ট অফ পিপল খুব বিশ্বাস করে, আস্থায় নেয়। আর 6 নম্বর হচ্ছে কাস্টমার সার্ভিস এবং ফিডব্যাক, সবচাইতে গুরুত্বপূর্ণ। দেখবেন অনেক মানুষ আছে তারা কোনো প্রোডাক্ট কিনতে ভয় পায় এই কারণে যে প্রোডাক্ট যদি সমস্যা হয় তাহলে পরে সার্ভিস পাবে কিনা, মানে আফটার সেল সার্ভিস। সব ক্ষেত্রে যে আফটার সেল সার্ভিস লাগে এমনটি নয়। যেমন চাল কিনলে তো আফটার সেল সার্ভিস লাগে না, কিন্তু একটা এয়ার কন্ডিশনার কিনলে আফটার সেল সার্ভিস লাগে, ইলেকট্রনিক কোনো পণ্য কিনলে আফটার সেল সার্ভিস লাগে। সুতরাং এই আফটার সেল সার্ভিসে যারা যত ভালো তাদের প্রোডাক্ট তত বেশি সেল হয়, তারা সাস্টেইন করে বিজনেসে। এবং এই যে কাস্টমার সার্ভিস, এটা কিন্তু কাস্টমারদের মধ্যে সন্তুষ্টি বাড়ায় এবং তারা বারবার আপনার পণ্য কিনতে আগ্রহী হয়। আর একটা কথা বলেছি ফিডব্যাক। আপনি যদি আপনার কাস্টমারদের ফিডব্যাক নেন এবং নিয়ে সেই অনুযায়ী কাজ করেন, এটা আপনার কাস্টমার রিটেনশনে হেল্প হয়, আপনার প্রোডাক্ট সার্ভিসের কোয়ালিটি ইমপ্রুভ করতে আপনি যত্নবান হতে পারেন। ফলে এই দুটো জিনিসে খুব নজর দেওয়া দরকার, কারণ অধিকাংশ কোম্পানি দেখবেন যে কাস্টমার ফিডব্যাকে অতটা যত্নশীল হয় না। কাস্টমার ফিডব্যাক প্রচণ্ড দরকার। মার্কেটে কি ঘটছে, আপনার পণ্যের অবস্থা কি, সেবার অবস্থা কি, এই সম্পর্কে জানা আপনার খুব দরকার এবং সেই অনুযায়ী আপনাকে অ্যাকশন নেওয়া দরকার। এই যে আমি কয়েকটা কৌশল বললাম বিপণনের বা মার্কেটিংয়ের, এই কৌশলগুলো অবলম্বন করলে আপনি আপনার প্রোডাক্ট এবং সেবা ভালোভাবে সেল করতে পারবেন, বেশি পরিমাণে সেল করতে পারবেন। মার্কেটিংকে অবহেলা করার সুযোগ এখন নাই, ব্র্যান্ডিংকে অবহেলা করার সুযোগ এখন নেই। মার্কেটিং ব্র্যান্ডিং একেবারে কাছাকাছি। সো আপনি যদি আপনার ব্যবসাকে একটু উপরে তুলতে চান, ভালো একটা জায়গায় নিতে চান, তাহলে আপনার মার্কেটিংয়ে ব্র্যান্ডিংয়ে যত্নশীল হতেই হবে। এই ভিডিওটি যদি আপনাদের মনে হয় যে একটু কাজে লাগবে, তাহলে অন্যদের সাথে শেয়ার করতে পারেন। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।